এবারে করবেন সরকার দল থেকে নির্বাচিত মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার খুব ভালো লাগলো আজকে যদি ওপাশ থেকে আমি একজন বিপ্লবীকে বিতর্কটা শেষ করতে দেখতাম। এই মুহূর্তে যিনি বিতর্ক শেষ করেছেন, যদিও তিনি বিরোধী দলীয় একজন সদস্য, তারপর আমার মনে হচ্ছে তিনি একজন ছাপোষা কেরানি কিংবা স্কুল মাস্টার, যার পক্ষে কখনো কোনো বিপ্লবের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়, যার পক্ষে অনেক বেশি সম্ভব মাননীয় স্পিকার কালকের দিনের ভাতটা তার জুটবে কিনা এটি নিয়ে চিন্তা করা, যার পৃথিবীর পেটে আবদ্ধ, তারকে আর যাই হোক তার দিয়ে বিপ্লব সম্ভব নয়। মাননীয় স্পিকার, সময় এখন বিপ্লবের নয়, বায়োস্কোপের। আমরা যখন এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছি, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাস্তবতার এত কাছাকাছি আমাদেরকে দাঁড়াতে হয়েছে, এত সত্যের মুখোমুখি আমাদেরকে দাঁড়াতে হয়েছে, এরকম সত্যের মুখোমুখি দাঁড়ানোর সুযোগ খুব বেশি আমার সামনে আসেনি। মাননীয় স্পিকার, আজকে বারবার করে বলা হচ্ছে যে একটি পত্রিকা যখন ফান্ড রেইজ করে আইলা কিংবা সিডর দুর্গত জায়গায় গিয়ে মানুষের সাহায্যে তার পাশে দাঁড়িয়ে যায়, তখন সেই পত্রিকা কি কোনো বিপ্লবের নেতৃত্ব দেয় কিনা? মাননীয় স্পিকার, এমন একটি পত্রিকাকে নিয়ে এই কথাটি বলা হয়েছে যাদের পরিচয় অনেক বেশি একটি এনজিও হিসেবে, তার থেকে অনেক বেশি একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী একটি পত্রিকা হিসেবে, এবং তাদেরকে একটি কর্পোরেট ফার্মও বলতে পারে না মাননীয় স্পিকার। এবং এই কর্পোরেট ফার্মে যিনি নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র জীবনে আমরা তাকে বাম রাজনীতির সাথে সম্পৃক্ত হতে দেখেছিলাম। মাননীয় স্পিকার, আমরা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে যখন হেঁটে গেছি তখন জানি বাম রাজনীতিতে যারা অনেক বেশি সিরিয়াস থাকে, বাম রাজনীতি যারা অনেক বেশি উপভোগ করে, একটি সময় তারা যখন নষ্ট হয়, তারা এত বেশি নষ্ট হয় সেটি পচে গন্ধ বের হবার জায়গা হয়। মাননীয় স্পিকার, সেই ধরনের একটি প্রতিকৃতি কিন্তু আমরা আজকে সেই পত্রিকার মধ্যে দেখতে পাচ্ছি, যার ফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা আরেকটি পত্রিকার সাথে এখন পায়ে বাপ বাঁধে ঝগড়া করছে, যারা কিংবা ভূমিদস্যু হিসেবে অনেক বেশি পরিচিত। এবং এই সময়ে আমরা সব থেকে আলোচিত বিষয় হিসেবে যেটিকে জানি, এই ভূমিদস্যুরাই কিন্তু একসময় তাদের অনেক বেশি কাছের ছিল এবং তাদের বড় বড় বিজ্ঞাপন তাদের পত্রিকায় যেত। এই ব্যবসাটি বন্ধ হয়ে যাওয়া তারা খুব বেশি পছন্দ করতে পারছে না। সুতরাং আপনি যাদেরকে অনেক মহান বলে চিহ্নিত করেছেন, তারা আজকে কতটি মহান, বায়োস্কোপের কল্যাণে আপনি তাদেরকে মহান বলছেন, কিন্তু আদতে তারা মহান কিনা সেটি নিয়ে ভেবে দেখা দরকার আছে। মাননীয় স্পিকার, আজকে আইলা এবং সিডনের কথা বারবার উঠেছে। সাম্প্রতিককালে সব থেকে বড় বেশি মাননীয় স্পিকার, তারা বলছেন যে আমরা নাকি সেই পত্রিকা বা সেই প্রিন্ট ইলেকট্রনিক মহান বলে আখ্যায়িত করেছি। আমরা কখনোই তাদের মহান বলিনি, তাদের কিছু ইতিবাচক ভূমিকা প্রশংসা করার চেষ্টা করেছি। এটা পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ প্রেজেন্স হিসেবে নিচ্ছি না। আপনারা যে দিকটা বলেছেন সেটাকে তিনি একটু আলোচনা করেছেন। আপনি সরাসরি মহান শব্দটি ব্যবহার করেননি, কিন্তু আপনার বুকের মধ্যে মহান শব্দটি জমা ছিল, যেটি আমি করতে চাই। মাননীয় স্পিকার, আজকে আইলা কিংবা সিডরকে নিয়ে কি বলুন? আচ্ছা, আপনারা 1975-এর কথা বলেছেন। 1975-এ বাংলাদেশের মানুষকে একটি বায়োস্কোপ দেখানোর চেষ্টা করা হয়েছিল। আজকে যখন বঙ্গবন্ধু হত্যার রায়টি কার্যকর হয়ে যায় এবং সেই বায়োস্কোপটি উল্টো দিকে ঘুরতে শুরু করে, সময়ের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে, তখন কি আপনি বিপ্লবের স্বপ্ন দেখেন? মাননীয় স্পিকার, আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এই বিষয়টিতে। 1975 সালে আমরা একটি বায়োস্কোপের কথা নাকি আলোকপাত করেছি। সেখানে কত বড় একটি বায়োস্কোপ অনুষ্ঠিত হয়েছিল। 71-এ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, জাতির জনককে আমরা হত্যা করেছি, এটিকে তারা বায়োস্কোপ বলতে রাজি নন। এবং পরবর্তীতে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা এদেশে নির্বাচন করেছে এবং মূল হোতারা এখনো আড়ালে থেকে গেছে। আমরা যে বিচারের যে প্রক্রিয়াটি সম্পন্ন করছি, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে গিয়ে আরো কতগুলো বায়োস্কোপ এদেশে অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যাপারটিকেও তারা অস্বীকার করেছেন এবং তারা পয়েন্ট অফ ইনফরমেশন উত্থাপন করেছেন। লজ্জার বিষয় হচ্ছে এটি যে তারা বিপ্লবী এবং তারা এই বায়োস্কোপগুলোকে অনুধাবন করতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে আইলা কিংবা সিডরের কথা বারবার উঠে এসেছে। আমি অবাক হয়ে দেখছিলাম যে কতগুলো এনজিও যখন আইলা কিংবা সিডর বিধ্বস্ত এলাকায় তারা তাদের সাহায্য কার্যক্রমটি পরিচালনা করে, শুধুমাত্র মিডিয়া তখনই সেই জায়গাটিতে যায়। কিন্তু যে শিশুটি আইলা বা সিডর পরবর্তী সময়ে না খেয়ে 7 দিন পার করেছে, তার কথা বলার জন্য কোনো মিডিয়া দাঁড়ায় না। মাননীয় স্পিকার, এই দেশে দাঁড়িয়ে এরকম বায়োস্কোপ যখন আমাদেরকে প্রতিটি মুহূর্তে দেখতে হয় এবং এনজিও কিংবা সরকারি কিছু প্রতিষ্ঠানে গুণকীর্তন করবার জন্য আমরা মিডিয়াকে সেখানে নিয়ে যেতে পারি, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা কোনো বিপ্লবের স্বপ্ন দেখতে পারি না, সেখানে শুধুমাত্র স্বপ্ন থাকে বায়োস্কোপের। আমার অনেক সময় কাটা গেছে, আপনি সেগুলো ডিবেট করেন। 20 সেকেন্ড শেষ করুন।
মাননীয় স্পিকার, আজকে সংবাদে যখন কোনো লাল মিছিল হয় তখন আমরা দেখতে পাই যে সারা ঢাকার শহর লাল মিছিলে ছেয়ে গেছে, সারা ঢাকার শহরে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, অথবা এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, অমুক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তমুক জায়গায় গাড়ি ভাঙচুর হচ্ছে। অথচ সব থেকে সত্যি কথা হচ্ছে এটি, যখন আপনি সেখানে সরাসরি যাবেন আপনি সেখানে কোনো প্রকার মিছিল দেখবেন না, সেখানে কোনো প্রকার হাতে হাত রেখে মানববন্ধন দেখবেন না, কারণ মানববন্ধন এখন শুধুমাত্র টিভির একটি নিউজের আইটেমে পরিণত হয়েছে। এবং এখান স্থানীয় কতগুলো মানুষ যখন হাতে হাত রাখে শুধুমাত্র সংবাদে প্রচারিত হয় কতটুকুই, বারবার করে প্রচারিত হয়, দুপুর 1টার সংবাদে প্রচারিত হয়, দুপুর 2টোর সংবাদে প্রচারিত হয়, রাত 10:30টার সংবাদে গিয়ে প্রচারিত হয়, কিন্তু ওখানে কোনো আন্দোলন থাকে না, সেখানে কতগুলো মানুষের স্বার্থ কায়েম করার একটি বিষয় থাকে। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি রবীন্দ্র কিংবা নজরুল মেলা একটি চ্যানেলের একটি পরিধির মধ্যে আটকে গেছে এবং তারা বিভিন্ন রকমের ক্যামেরার ফ্রেম করে করে সেই মেলাকে প্রচার করছে। অথচ যে রবীন্দ্রনাথ স্বপ্ন দেখেছিলেন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে মানুষ হাতে হাত রেখে উৎসব করবে, আনন্দ করবে, সেই জায়গা থেকে যখন রবীন্দ্র মেলা হয় সেটি কিন্তু প্রচার করা হয় না। মাননীয় স্পিকার, 25শে বৈশাখে আমরা শিলাইদা থেকে সরাসরি সম্প্রচার করি না, কারণ ওখানে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানকে সরাসরি সম্প্রচারের জন্য কোনো পার্টনারশিপের অঙ্গীকার করে না এবং সেখানে স্বার্থকে রক্ষা করে না। মাননীয় স্পিকার, আজকে লাস্ট চ্যানেলে সুপারস্টারের মতো কম্পিটিশনগুলোকে আমরা অনেক বেশি প্রাধান্য দিয়েছি, কিন্তু আমাদের মনোজগৎ এবং মেধার জগৎ নিয়ে খেলা বলুন দেখি মতো অনুষ্ঠান টিভির পর্দা থেকে হারিয়ে যাচ্ছে। কেননা এখানে মেধার বাণিজ্যিকীকরণের সুযোগটা থাকে না। যে মেধা শূন্য একটি প্রজন্ম আমার সামনে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, এই মেধা শূন্য প্রজন্মকে আর যাই হোক সেটি বিপ্লব করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, আজকে দৈনিক পত্রিকা ফান্ড রেজ করেছে, এই বিষয়টিতে আমি আলোকপাত করেছি। আমি বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরে কোনো হরতাল হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরে যেই পরিমাণ বায়োস্কোপ আমরা দেখেছি, তারেক রহমানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে দেশের বাইরে চেষ্টা করা হয়েছিল। পয়েন্ট অফ অর্ডার কিন্তু হচ্ছে আমি বক্তব্য শেষ করব। এবং আমি একটি শব্দ বলে শেষ করতে চাই। মাননীয় স্পিকার, আমরা সময়ের ফ্রেম হিসেবে আরো 40টি বছর অপেক্ষা করতে বলেছি এবং আমরা এটা বলে যাচ্ছি তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন, সেটি আপনারা দেখে যাবেন। সব থেকে বড় জোচ্চোর, সব থেকে বড় রাষ্ট্র ক্ষমতায় যাবে এই বায়োস্কোপে দেশ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।